মাত্র 4টা কিওয়ার্ড দেখাবো। ওই 4টা কিওয়ার্ড যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রেজেন্টেশনের আর মানে কন্টিনিউ করার দরকার নেই। আমরা জানি তোমরাও অনেক টায়ার্ড, আমি অনেক টায়ার্ড, বাট বিলিভ মি, জাস্ট 15 মিনিট আমার সঙ্গে থাকো, 15 মিনিটের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা 10 থেকে 15 মিনিটের একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন নেব যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়। যে কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা হবে ওইখানেও আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা মনোযোগ সহকারে শুনবা, কারণ প্রথম 5-6 জনের কোয়েশ্চেন অ্যান্সার দিলেই বাকি সবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যেহেতু আমরা এখন আমার ইচ্ছা নাই পুরো 1 ঘন্টা ধরে এটা নেওয়ার, অনেক রাত যেহেতু হয়ে গেছে, আই থিঙ্ক 30 মিনিট শুড বি মোর দেন এনাফ। ওকে, তাহলে আমি এখন শুরু করতেছি। আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের প্রথমে রুলস এবং রেগুলেশনের ওই ডকুমেন্টটা দেখাবো। স্ক্রিন, আমার স্ক্রিন কি দেখা যায় মাহবুব? আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার, দেখতে জি স্যার। ওকে গ্রেট। দেখি মুস্তার ইমাম কোথায় গেলেন। তারপরে হচ্ছে এই যে মিড ডিফেন্স ওয়ান্স, এই যে 3টা। Supervisor approval is mandatory. You must obtain formal approval from your respective project supervisor before attending the mid defense. এটার কোনো নির্দিষ্ট ফরম্যাট থাকুক বা না থাকুক, অফিসিয়াল একটা অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে ফার্স্ট। এরপরে সুপারভাইজার ফিডব্যাক শিট ইজ রিকোয়ার্ড। তার মানে এই যখন তোমরা সুপারভাইজারের সঙ্গে মিট করবা বিফোর দ্য মিড ডিফেন্স, তার ফিডব্যাক নিবা এবং সুপারভাইজার জানে কিভাবে ফিডব্যাক দিতে হবে। এবার ইউজ দ্য প্রোভাইডেড পিপিটি ফরম্যাট। কিছুক্ষণ পরে একটা ফরম্যাট দেখাবো আমি, ওই ফরম্যাটটা আশা করি সবার কাছে আছে, যদি নাও থাকে মিটিং এর পরে আমি চ্যাট বক্সে দিয়ে দিব, অথবা আমি মাহবুবের মাধ্যমে আমি এটা ম্যানেজ করব। হ্যাঁ, সবাই পেয়ে যাবা। এই 3টাই রুলস। ওকে, একটা অ্যাপ্রুভাল থাকতে হবে, একটা ফিডব্যাক থাকতে হবে এবং নির্দিষ্ট ফরম্যাটে বা নির্দিষ্ট ফরম্যাটে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে, কোনো কাস্টমাইজ করা যাবে না। ওকে, এখানে লেখা আছে ডিরেক্টলি নো কাস্টমাইজ ফরম্যাটস উইল বি অ্যাকসেপ্টেড। এটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন নাই তো? নো স্যার। ওয়েট, যেহেতু মোবাইলের মধ্যে বলতেছি এই জন্য আমার স্ক্রিন শেয়ার এবং হ্যান্ড রাইজিং রেসপন্সে একটা লিমিটেশন আছে এই মুহূর্তে। গাড়ির মধ্যে ল্যাপটপ আমি ইউজ করতে পারতেছি না, প্রাইভেট কার আমি, আমার স্পেসও কম, এই জন্য তোমরা হচ্ছে ভার্বালি রেসপন্স করবা, মুখ দিয়ে হ্যাঁ না বলবা, এন্ড ইট উইল বি ওকে। গ্রেট, তাহলে কমেন্টটা হচ্ছে হ্যালো, দেখি কি অ্যাডে বলা আগে, অ্যাড দেখে নেই। জোকার আসলো আবার, আবার কাটলাম, আবার কাটলাম। পারফেক্ট। এই যে এটা হচ্ছে টাইটেল পেজ, প্রেজেন্টেড বাই তোমার নাম, এইগুলো হবে ইন্ডিভিজুয়াল, তারপরে সুপারভাইজারের নেম। পরের পেজটা হচ্ছে আউটলাইন। এই প্রজেক্টের আউটলাইনে ফার্স্টে থাকবে লিটারেচার রিভিউ, তারপরে রিসার্চ গ্যাপস, প্রবলেম স্টেটমেন্ট, তারপরে অবজেক্টিভস, রিসার্চ স্কোপ, দেন মেথোডোলজি অ্যান্ড রেফারেন্সেস। এছাড়াও যদি তোমরা কিছু মানে দিতে চাও তোমাদের সুপারভাইজারের সঙ্গে কথা বলে আউটলাইনের মধ্যে দিতে পারো। ওকে, তাহলে 2টা পেজ গেল, টাইটেল পেজ উইথ ইউর নেম, টাইটেল অ্যান্ড ইউর সুপারভাইজারস নেম। Outline the listed content that you are going to present in next few pages. The first one is literature review. তোমরা যখন তোমার প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পড়াশোনা করবা, বিভিন্ন কনফারেন্সেস এন্ড আর্টিকেলস, জার্নাল পেপার পড়বা, সেইগুলা কালেক্ট করবা, অ্যাটলিস্ট রেফারেন্স গুলা কালেক্ট করবা। আর রেফারেন্স গুলা সাজাবা হচ্ছে ওল্ড টু রিসেন্ট। যদি তোমরা ধরো 50টা রেফারেন্স পড়ো, ওর মধ্যে যদি 40টা রিলেভেন্ট হয়, শুধু সেই 40টাই সাইট করবা, বাকি 10টা দেওয়ার দরকার নাই।
এখানে দেখো লেখা আছে লিস্ট ডাউন অল দ্য রিলেভেন্ট ওয়ার্কস in order oldest to recent that the audience can understand the current development and improvement on this domain. ওকে, একদম লাস্টে গিয়ে রেফারেন্সের হচ্ছে আমরা একটা স্যাম্পল দেখব। আমি তোমাদের সুবিধার্থে এখনই দেখাই নিয়ে আসি। এই যে দুইটা রেফারেন্স আছে, এইভাবে রেফারেন্সের লিস্ট করে দিবা। এখানে অবশ্য দুইটাই 18 সালের, দুইটাই জুনের, এই জন্য ওল্ডেস্ট কোনটা রিসেন্ট কোনটা সেটা বোঝাইতে পারলাম না, বাট রিসেন্টটা ওল্ড টু রিসেন্ট এইভাবে লিস্ট আউট করবা। এবার আসি কেন রেফারেন্স লাগবে, কোথায় রেফারেন্স লাগবে এবং কোথা থেকে রেফারেন্স পাবো। লিটারেচার রিভিউ মানে তুমি যে প্রজেক্টটা পাবা, তোমার সুপারভাইজার এবং তুমি মিলে যে প্রজেক্টটা পাইছো, ওই প্রজেক্টটা নিয়ে আপ টু ডেট টুডে আজ অব্দি কি কি কাজ হয়েছে, শুধু ড্যাফোডিলে না, সারা ওয়ার্ল্ডের মধ্যে কি কি কাজ হয়েছে সেটা নিয়ে পড়াশোনা করবা, বের করার চেষ্টা করবা। তাহলেই না তুমি বুঝতে পারবা যে তুমি ইউনিক কি করতেছো। তাহলে এই জিনিসটা সার্চ করার জন্য যতগুলা তোমরা রেফারেন্স পড়বা, নট অনলি ফ্রম দ্য পাবলিকেশনস, কনফারেন্স আর আর্টিকেলস, তোমরা অন্য কোনো রেফারেন্স, কোনো বইও যদি পাও বা কোনো টিউটোরিয়াল থেকেও যদি পাও, সেই রেফারেন্স গুলো দিতে পারবা এবং তোমার সুপারভাইজার তোমাকে হেল্প করবে সে কিভাবে সেই রেফারেন্স গুলো সাইট করতে হয়। ওকে, তাহলে ফার্স্ট গেল লিটারেচার রিভিউ। এরপরটা হচ্ছে রিসার্চ গ্যাপ এবং প্রবলেম স্টেটমেন্ট। আজকে আমার ক্যাপস্টোন প্রজেক্টে এই দুইটা কোশ্চেন আমি করছি কমপক্ষে 28 বার, সেম কোশ্চেন। 14 জন স্টুডেন্টকে আমি দুইবার এই দুইটা কোশ্চেন করছি 28 বার। So there is a very thin line between these two. So don't get confused. আমি ক্লিয়ার করে দিচ্ছি। রিসার্চ গ্যাপ একটা কনসেপ্ট, আর প্রবলেম স্টেটমেন্ট is different steps in order to achieve that concept. বোঝা গেল? রিসার্চ গ্যাপ হচ্ছে একটা কনসেপ্ট, আর প্রবলেম স্টেটমেন্টস মানে কি কি করলে, মানে কোন কোন স্টেপ করলে সেই গ্যাপটা সম্পর্কে আমরা কাজ করতে পারবো। ধরো আমার একটা, ধরো রিসার্চ গ্যাপ হচ্ছে এরকম যে বাইসাইকেল, বাইসাইকেল তো এখন পর্যন্ত আমরা ম্যানুয়ালি চালাচ্ছি, একসময় রিক্সা ছিল ম্যানুয়াল, এখন রিক্সাতে মোটর চলে আসছে। তো আমি বাইসাইকেলের একটা নতুন একটা ইউনিক কিছু একটা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে মোটর দিয়ে। যে আমি বাইসাইকেল চালাবো ঠিকই, কিন্তু আমি মোটরের একটা অটোমেশন পাবো, ইজি হবে আমার জন্য। তো আমি এই কনসেপ্টটা নিয়ে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করব, লিটারেচার রিভিউ করব, যে আমি একটা ইউনিক জিনিস করতে যাচ্ছি, আমি একটু রিভিউ করি। পরে রিভিউ করতে গিয়ে দেখলাম যে না, এটা আসলে মোটেও ইউনিক কোনো জিনিস না, এটা অলরেডি চলতেছে সারা ওয়ার্ল্ডে, ইভেন বাংলাদেশেও এটা চলে আসছে। বাট আমি খুবই ইন্টারেস্টেড, আমি জানি আমি এখানে ইম্প্রোভাইজ করতে পারবো। আমি এর মধ্যেই কিছু ইউনিক ছোট ছোট কাজ বের করে ফেলছি, যে even though we have the automation, we have a machine with the bicycle, but still I think I can do something. That something should be your রিসার্চ গ্যাপ। মানে তোমার কন্ট্রিবিউশনের একটা স্কোপ তৈরি হলো, মানে একটা তোমার স্কোপ, ওয়ার্ডটা ইউজ করা ঠিক হলো না কারণ স্কোপ আসতেছে। তোমার কন্ট্রিবিউশনের জন্য একটা গ্যাপ তৈরি হয়েছে যেটা এখনো হয়নি, অথবা এই নতুন কনসেপ্টটা মেবি ইউরোপে হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখনো হয়নি, এখনো র মেশিন দিয়ে বাইসাইকেলটা চালাইতেছে। তাহলে এটা একটা কনসেপ্ট, তুমি এটা কাজ করতে পারো। এবার তুমি কি কি কাজ করবা, কি কি স্টেপস নিবা, স্পেসিফিকলি কি কি কাজ করবা এই এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য। 4-5টা ধাপ থাকতে পারে, যে প্রথমে এটা করব, তারপরে এটা ইনস্টল করব, এরকম যে ধাপগুলো আছে না স্পেসিফিক, ওইগুলা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। বোঝা গেল? এখান থেকে আমাকে একটা বা দুটো কোশ্চেন করতে পারো, যারা বুঝছো তারাও করতে পারো, যারা বোঝো নাই তারাও করতে পারো, আর বাকি সবাই মনোযোগ সহকারে শোনো, করো কোশ্চেন করো। শুনতে পাচ্ছ আমার কথা? স্যার আমার একটা কোশ্চেন আছে। গুড, করো। স্যার কোশ্চেনটা হচ্ছে যে যদি কখনো মনে হয়, মানে থিসিসটা করতে করতে যদি কখনো মনে হয় যে এটা আমি আর পারতেছি না, বা হুম এটা মানে
মানে খুব একটা ভালো কিছু হচ্ছে না, সেই ক্ষেত্রে কি আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো কিনা? অবশ্যই সেটা তোমার সুপারভাইজারের অনুমতি সাপেক্ষে। দেখো আমার মনে হয়, দেখো তোমরা যখন মিট করতেছো, এই মিট মানে কি হাফ টাইম, মিট মানে হাফ, এটা তো শেষ। আর অর্ধেক সময়ের মধ্যে নতুন করে একটা জিনিস শুরু করে আবার শেষ করা যদি সম্ভব হয়, তোমার সুপারভাইজার যদি মনে করে ইউ আর ক্যাপেবল টু ডু সো, অনলি দেন তুমি নতুন একটা কাজ খুঁজতে পারো। অথবা পুরাতন যে কাজ করতেছো যেটা তুমি পারতেছো না, সেটার জন্য একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজতে পারো। তোমার সুপারভাইজারকে কনভিন্স করো যে স্যার এই কাজটাই যদি আমি করি বাট একটু ডিফারেন্ট ওয়েতে, এরকম কোনো একটা অল্টারনেটিভ খুঁজে বের করো। কেন খুঁজতে পারবা না? অবশ্যই পারবা, বাট দ্যাট শুড বি 100% by approved, okay? And then that approval should be done by both of you and your supervisor. তুমি শুধু বললেই হবে না, এটা অপোজিট সলিউশনে নিয়ে যেতে হবে। ইটস মিড টাইম, পারবা। বাট এটা তো গ্যাপ রিলেটেড কোশ্চেন হলো না। এই গ্যাপ বা প্রবলেম স্টেটমেন্ট রিলেটেড কোনো কোশ্চেন নাই কারো? আচ্ছা আমি কোশ্চেন করি, দেখি তোমরা মিলাইতে পারো নাকি। এই গ্যাপ তোমরা কি বের করছো নিজে, নাকি তোমার সুপারভাইজার অলরেডি এই গ্যাপটা বের করে দিছে? স্যার আমরা তোম- ফাইন করছি। তোমরা ফাইন করছো না? জি স্যার। জি স্যার। আর তাহলে তোমরা খুঁজে বের করছো মানে তো তোমাদের লিটারেচার শেষ। তোমাদের কিভাবে রেফারেন্স কালেক্ট করতে হবে সেটাও শেষ। তোমরা তো এখন খুব ভালো মতো জানো কিভাবে রেফারেন্স সাইট করতে হয়। তাহলে অযথা 2 মিনিট নষ্ট করলাম। আচ্ছা ঠিক আছে, চলো হলো, বাকিরা শুনলো। তাহলে এই যে গ্যাপ যে তৈরি করছো, এই গ্যাপ শুড বি স্কোপড। তার মানে তোমাদের যে গ্যাপটা খুঁজে বের করছো, মেবি ইউ আর নট ক্যাপেবল টু ফাইন্ড আউট হাউ লং ইট শুড টেক, বাট তোমার সুপারভাইজার পারবে। এই গ্যাপটা এমনও হইতে পারে যে অ্যাবাউট 2 উইকস, ইউ নিড জাস্ট 2 উইকস টু সলভ দিস গ্যাপ। তাহলে তো সেটা এনাফ হলো না। আমার তো এমন কিছু দরকার যেটা এই ব্যাচেলরের রিসার্চ হিসাবে আমি সেটা প্রপোজ করতে পারবো। বাট খুবই সামান্য একটা গ্যাপ তৈরি করে ফেলছি। বাট ইট কুড বি আদার ওয়ে অ্যারাউন্ড অ্যাজ ওয়েল। এমনও হতে পারে যে গ্যাপ তৈরি করছো বা যে গ্যাপ খুঁজে পাইছো, এটা 4 মাস বা 8 মাসের কাজ না, এটা 1 বছর বা 1.5 বছরের কাজ। সো দ্যাট উইল বি টু মাচ। এই জন্য ওই গ্যাপটা বের করার পরে তোমার সুপারভাইজারের সঙ্গে আলোচনা করবা যে স্যার এটার স্কোপ করতে হবে। স্কোপ মানে কি, এটা লিমিট ক্রিয়েট করতে হবে। That will be appropriate or that should be appropriate for my bachelor research. Okay? এখন এই গ্যাপটা যখনই তোমরা বের করবা, এই গ্যাপ থেকেই প্রবলেম স্টেটমেন্ট ড্রাইভ করতে হবে। এখন আমি বলতেছি, আমি একটা এক্সাম্পল দিই, খুব একদম আউট অফ সিলেবাস একটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে বললাম, 90 জন এখানে আসছো, 90 জনকে বললাম আলাদা আলাদা ভাবে একটা অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করো। তোমাদের এই যে বিএলসি তো না, একটা টিচার্স পোর্টালে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা এখন অনলাইন না, টিচাররা একটা পোর্টালে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাটেন্ডেন্স নেয় এবং সেমিস্টার শেষে অটোমেটিক্যালি তোমাদের আউট অফ 10 মার্কস ক্যালকুলেটেড হয়ে যায়, রাইট? ইয়েস স্যার। এটা তো, কারণ আমি বললাম যে আমার এটাতে হচ্ছে না, আমার একটা অটোমেশন লাগবে। অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করো। 90 জন, 90টা অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রপোজ করতে পারবা। তো কেউ একজন বলতেছে স্যার আমার 7 দিনের মধ্যে হয়ে যাবে, কেউ একজন বলতেছে স্যার আমার 7 মাস লাগবে। এবং আমি অ্যাজিউম করতেছি যে তোমরা 90 জন 90টা ইন্ডাস্ট্রি, নট 90টা ব্যাচেলর স্টুডেন্ট। তাহলে আমার মাথায় কিউরিসিটি আসবে না যে কি ব্যাপার, ও বলছে 7 দিনে করে দেবে আর ও বলছে 7 মাস লাগবে। ও আমার কাছে 70,000 টাকা চাইতেছে, ও আমার কাছে 7 লাখ টাকা চাইতেছে। ওয়াই? আই নিড মোর ডিটেলস। যাও তোমরা গিয়ে নাম, আমি পরে আসতেছি। আই নিড মোর ডিটেলস। এই ডিটেলসটা নির্ধারণ করবে হচ্ছে আমার পরবর্তী কোয়েশ্চেনটা। আমি যখন বলবো যে প্লিজ শো ইউর প্রবলেম স্টেটমেন্টস অ্যান্ড স্কোপ অ্যালং উইথ ইউর প্রপোজাল, সেই স্টেটমেন্ট গুলা মানে স্পেসিফিকলি কি কি করবা তোমরা ভিতরে, কাইন্ড অফ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস টাইপের, সেটা নির্ধারণ, সেটা আমাকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার ডেপথটা এতটুকু, এই জন্য তোমার 7 দিন লাগবে। আর তোমার ডেপথ এত বড়, এই জন্য 7 মাস লাগবে। তাহলে আই উইল বি ওয়েল নোটিফাইড, I will have detailed information about your research gap. So এই জন্য রিসার্চ গ্যাপ এবং প্রবলেম স্টেটমেন্ট পাশাপাশি থাকতে হবে এবং একটা আরেকটার পরিপূরক, একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত হতে হবে। So আমি যদি তোমাকে একটা রিসার্চ গ্যাপ দেই,
তুমি সেই রিসার্চ গ্যাপ নিয়ে পড়াশোনা করে একটা লিস্ট অফ প্রবলেম স্টেটমেন্ট তৈরি করতে পারবা। সিমিলারলি ইফ আই গিভ ইউ এ লিস্ট অফ প্রবলেম স্টেটমেন্টস, সেগুলা পড়েও তুমি একটা রিসার্চ গ্যাপকে দাঁড় করাতে পারবা। তাহলে এরা একজন আরেকজনের উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট। এবার কিছুটা বোঝা গেল? স্যার কোশ্চেন Yes. ছিল শিওর। স্যার আমি Shoot একটা me. টপিক সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার আন্ডারে আমি অনেকগুলা রিসার্চ পেপার পড়লাম, ওখান থেকে একটা গ্যাপ পেলাম যে আমি ওরা এই মডেল ইউজ করছে, আমি এটা করলে বেটার হবে। এটা এটা কি গ্যাপ? ইয়েস অফ কোর্স, এটা গ্যাপ। বেটার হবে মানে কি, এক্সিস্টিং রেজাল্টে আমি ইমপ্রুভ করতেছি। এখন এটা স্যার একটা এটা থেকে প্রবলেম স্টেটমেন্টে কিভাবে যাব? এই দেখো, তোমার বিফোর এবং আফটার সিনারিওটা ক্রিয়েট করতে হবে। তার মানে একই কাজ আমি করতেছি সিমিলার ওয়েতে। এই যে অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম নতুন করে আরো আসবে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম অনেক অনেক আগে থেকেই ছিল, কিন্তু আসলে সেগুলোকে অনলাইন ছিল এই প্যান্ডেমিক করোনা আসার পরে আমরা বুঝতে পারলাম যে না, সেগুলো সব ছিল ভয়েড, মানে কি আচ্ছা আচ্ছা। এই জন্য ডেফিনেটলি অনেক কিছু নিজেদের পোর্টাল তৈরি করছে। এই যে পোর্টালগুলোর লিমিটেশন আছে না, এরকম তুমি লিমিটেশন বের করবা, স্পেসিফিক লিমিটেশন। দুইটা সলিউশন সেম, ধরো তোমার হাতে এখন হাত মানে একটা ঘড়ি আছে, ওয়াচ, আমি স্টিল সে তোমার কাছে আরেকটা ঘড়ি বিক্রি করব, কেন? ওয়াই? সো আই শুড হ্যাভ সামথিং দ্যাট ইজ ইউনিক অর আ বিট ডিফারেন্ট। আর তুমি এখানে অলরেডি বলেই দিছো যে এফিসিয়েন্সি বাড়বে। তার মানে কি, তোমার টেকনিক, মেথোডোলজি এবং টেকনোলজি কি কি জিনিস নতুন ইউজ করতেছো, এরপরে রেজাল্টটা কম্পেয়ার করবা, ওই এক্সিস্টিং রেজাল্টটা নিয়ে আসবা, তোমার রেজাল্টটা নিয়ে আসবা, কম্পেয়ার করবা, কম্পেয়ার করে ফাইনাল আউটপুট হবে। এবং সেইটাকে শুরুতে কিভাবে বলবা, অ্যাবস্ট্রাক্ট লেভেলে অথবা ইন্ট্রোডাকশন লেভেলে কি কি বলবা, যে আই এম প্রপোজিং a new method in order to increase the efficiency of an existing solution by attaching or developing my project with a newer technology or latest technology, or not even latest, old technology but with new techniques. হয়ে গেল। এক মিনিট, গাড়ি বন্ধ করে লক করে আসে। ওকে, এটাই। এই তিনটা স্টেটমেন্ট হয়ে গেলে, এই তিনটে স্টেটমেন্ট হয়ে গেলেই ডান। আবার এমনও হইতে পারে তোমার ওর কোশ্চেনের এক্সটেনশন করতেছে আমি, দেখো এমনও হইতে পারে যে নতুন একটা টেকনোলজি নিয়েও কাজ করতেছে, বাট স্টিল আউটপুটের কোনো ইমপ্রুভমেন্ট নাই, আউটপুট যেরকম ছিল ওরকমই আছে, এরকম হইতে পারে। তারপরেও প্রবলেম স্টেটমেন্ট বের করা সম্ভব। ওয়াই? বিকজ ইউ আর ইমপ্লিমেন্টিং নিউ টেকনোলজিস। তুমি মনে করো আজ থেকে 20 বছর আগে প্রোগ্রামিং সি দিয়ে কিছু করা হয়েছে, অথবা 10 বছর আগে তোমার নর্মাল পিএসপি দিয়ে করা হয়েছে, উইদাউট এনি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। নর্মাল একটা প্রোগ্রাম দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। এখন তুমি মেশিন লার্নিং করাবা ওর মধ্যে, এবং পাইথন দিয়ে করবা ওর মধ্যে, তাহলে এটা একটা ইমপ্রুভমেন্ট, রাইট? বাট আউটপুট দেখছো সিমিলারই আছে, বাট স্টিল এটা একটা ইমপ্রুভমেন্ট যে নতুন টেকনোলজি চলে আসছে, নতুন সিকিউরিটি চলে আসছে। এই কনসার্ন গুলো এক একটা প্রবলেম স্টেটমেন্ট। তুমি কিন্তু এক ফোটাও রেজাল্ট ইনক্রিজ করোনি, বাট নতুন টেকনোলজি, পুরো টেকনোলজিটা চেঞ্জ করে ফেলছো, নিউয়ার ভার্সন। সো দিজ আর দি স্টেটমেন্টস, দিজ আর দ্য প্রবলেম স্টেটমেন্টস। আবার এমনও হতে পারে যে তুমি নতুন করে ইমপ্রুভ করার পর রেজাল্ট ভালো তো হওয়া দূরে থাক, আগে তো 70% অ্যাকুরেসি ছিল ফরসে, নাও it becomes 68% নতুন করে করার পরে, বাট খরচ অনেক কমছে। তার মানে অটোমেশন আগে ছিল, এখনো আছে, খরচটা কমছে। তাহলে এই যে কস্ট কমে আসলো, কিন্তু এফিসিয়েন্সি, ও দেখতেছে, ইন্ডাস্ট্রি দেখবে যে আমার 2% এফিসিয়েন্সি কমাইছি, কিন্তু আমার খরচটা কমে গেছে 20%, ওয়াই নট? সো এরকম কোনো না কোনো দিক দিয়ে ইউ হ্যাভ টু সেল ইউর আইডিয়া টু দ্য সায়েন্টিফিক সোসাইটি। এই সেল মানে বিক্রি করা না, মানে ইউ হ্যাভ টু impress them somehow that you are doing something that is different than that one, এবং ওইটারে ভাঙা দুইটা চারটি স্টেপ বানাবো, হয়ে গেল প্রবলেম স্টেটমেন্ট। এনি মোর কোয়েশ্চেন? নো? ওকে, নেক্সট স্লাইড। এই যে অবজেক্টিভ, এখানে স্পেসিফিকলি বলা হয়েছে যে এই প্রবলেম স্টেটমেন্ট এবং রিসার্চ গ্যাপ আলোচনা কইরা তোমরা মিনিমাম 2টা কন্ট্রিবিউশন হাইলাইট করতে হবে, 2টা কন্ট্রিবিউশন।
List down your objectives, minimum 2 contributions that is interconnected with the problem statement and measurable in the result section. আমি তো বলেই ফেলছি এগুলা, বাট যাই হোক, এটা কি বুঝতে কারো সমস্যা হলো? স্যার ইয়েস, স্যার মোটিভেশন পার্টটা কি আলাদা করে লিখতে হবে নাকি? এখানে তো আমি মোটিভেশন কোনো ওয়ার্ডই পাইতেছি না। না স্যার মানে প্রিভিয়াস এ যেটা বললেন। হ্যাঁ, মোটিভেশন লিখতে পারো। মোটিভেশন মানে কি জানো? আচ্ছা আমি বলতেছি, ধরো মোটিভেশনটা কি। আচ্ছা আগে এটা শেষ করে দিই, অবজেক্টিভটা শেষ করে দিই। হ্যাঁ, লাস্টের লাইন বলছি কি, বি স্পেসিফিক টু সিলেক্ট ইউর অবজেক্টিভস অ্যান্ড স্পেসিফাই ইউর ওন কন্ট্রিবিউশনস। এটা মানে কি? উপরে তো বললোই যে কন্ট্রিবিউশন মিনিমাম 2টা কন্ট্রিবিউশন লিখতে হবে। নিচের লাইন তাহলে কি দরকার ছিল? এখানে বলছি কি, বি স্পেসিফিক টু সিলেক্ট ইউর অবজেক্টিভস অ্যান্ড স্পেসিফাই ইউর ওন কন্ট্রিবিউশন। তার মানে ধরো আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম না, যে আমি শাহিন ফার্স্ট বাইসাইকেলের সঙ্গে একটা মেশিন অ্যাড করে অটোমেশন করে ফেলছি। কারণ আমার জ্ঞান ছিল কম, আমি জানি না যে এটা আগে হয়ে গেছে, আমি জানতাম না। আমি আসলে কোনোটা কপিও করিনি, আমি নিজেই বানাইছি। কিন্তু এটা হবে বোকামি, অতটা কষ্ট করার দরকার ছিল না। এই জন্যে এই প্রবলেম স্টেটমেন্ট থেকে বা রিসার্চ গ্যাপ থেকে পড়াশোনা করে আমি আগে দেখবো যে এটাকে বানাইছে নাকি। এই জাপানে বসে একজন বানায় ফেলছে, সেটা খোঁজ খবর না নিয়ে আমি এখানে কষ্ট করে 3 বছর ধরে রিসার্চ করে বানায় ফেললাম, তাহলে তো কোনো লাভ হলো না। আমি যদি বলি আমি নিজে বানাইছি, মানুষ চোর বলবে আমাকে। সো you cannot say that is your ইংলিশ ওয়ার্ডটা কি, that is your improvisation, you cannot say that। এই জন্য স্পেসিফিকলি তোমাকে বলতে হবে যে তোমার কন্ট্রিবিউশনটুকু কতটুকু। তখন তুমি বলবা আই এম দ্য ফার্স্ট পারসন হু ডেভেলপড দিস টেকনোলজি ইন বাংলাদেশ। এটা তুমি ক্লেম করতে পারো। তার মানে জাপানে করছে কিন্তু বাংলাদেশে করে না, আমি এটা করছি। আর বাংলাদেশেও যদি হয়ে থাকে, তারপরেও তুমি যদি ওর উপর কাজ করতে চাও, তাহলে তুমি বলতে পারো আই এম দ্য ফার্স্ট পারসন হু installed a new technology along with machine learning something to increase the efficiency or increase the usability of the bicycle। তার মানে কিছু একটা স্পেসিফিকলি বলবে যেটা তুমি করছো। হয়েছে এবার? ওকে, নাও মোটিভেশন একটা কোয়েশ্চেন ছিল। মোটিভেশনটা মানে কি, ধরো একটা কোয়েশ্চেনের অ্যান্সার, why you are doing this, what is the motivation behind this। তার মানে কি, তুমি যে কাজটা করতেছো, তোমাদের এই 90 জনেরই 93 জনের যে রিসার্চ গুলো আছে, আসলে কজন আছে এখন দেখো তো? 93 জন বলতেছি তো, কজন আছে? 99 জন। ও, আরো 2-3 জন বাড়ছে। আচ্ছা ঠিক আছে। তো এই যে হেড স্যারের টিআই বাদে, টিএ বাদে বাকি সবাই, এই যে তোমাদের রিসার্চ গুলো আছে, প্রত্যেকটা রিসার্চের একটা করে ইম্প্যাক্ট থাকা উচিত। ইম্প্যাক্ট টু সোসাইটি, ইম্প্যাক্ট টু সায়েন্টিফিক সোসাইটি, ইম্প্যাক্ট টু লোকাল সোসাইটি, অর ইম্প্যাক্ট টু রিসার্চার। কোনো এক জায়গায় ইম্প্যাক্ট থাকতে হবে। So that will be your motivation. Why do you need to do this? এই why question অ্যান্সারটা যদি দিতে পারো, that will be your motivation। আমি এটা করতেছি কারণ এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অ্যাপ্লিকেবল। যেমন অটোমেটেড সিগন্যাল, গাড়ির সিগন্যাল, এটা ইন্ডিয়াতেও হয় না, বাংলাদেশেও হয় না, কিন্তু জাপানে হয়েছে, কোরিয়াতে হয়েছে। এখন চায়না করার চেষ্টা করতেছে সিটির উপর নির্ভর করে, সিটি টু সিটি। ঢাকাতে কি অটোমেটেড সিগন্যাল প্রসেসিং সম্ভব? যে অটোমেটিক রেড হলে গাড়ি থেমে যাবে, গ্রিন হলে যাবে, এটা কি সম্ভব? এনিওয়ান? না স্যার। আমিও সেটাই জানতাম, বাট যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওইটুকু হয়েছে, অটোমেটেড হয়ে গেছে ওইটা। তো আগে স্পিড লিমিটও ছিল না, এখন আছে। তুমি একদম ফাঁকা থাকে তো যেভাবে ইচ্ছা গাড়ি চালাতে পারো, ইউ ক্যান ড্রাইভ উইথ এনি স্পিড। বাট রিসেন্টলি স্যার 80 একটা কোশ্চেন লিমিট, ছিল। ওয়েট লেট মি ফিনিশ, রিসেন্টলি 80 স্পিড করে দিছে। কেউ নাই, কোনো পুলিশ নেই, কিচ্ছু নাই, তুমি যাবা 85 যাবা, তোমার বাসায় ওই জরিমানার বিল চলে আসবে। So you have to answer the question why you need that. So যদি অ্যান্সার করতে পারো, ওটাই মোটিভেশন।
তুমি বলতে পারো যে আমার এই কাজটা ডিরেক্ট সোসাইটিতে ইম্প্যাক্ট করবে। যদি সম্ভব না হয় তাহলে আমার এই কাজটুকু করলে এর থেকে পরবর্তী রিসার্চাররা সুবিধা পাবে। তার মানে কি your output will impact to the scientific society. তো কেন প্রয়োজন এটা বলতে হবে। মনে করো আমি আমার ক্লাসরুমের মধ্যে আছি, সবার হাতে একটা করে ঘড়ি আছে, মোবাইলেও একটা করে ঘড়ি আছে, এবং ক্লাসরুমের মধ্যেও ড্যাফোডিলের একটা ওয়াল ওয়াচ আছে। তারপরে আমি একটা ঘড়ি বিক্রি করতে আসছি, সেটা কি হবে? হেড স্যার তার রুম থেকে বসা প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন চেক করতে পারবে, এবং সে অটোমেটেড ওয়াচটা টিচারের অ্যাক্টিভিটিও কাউন্ট করবে। টিচার আইডি থেকে বুঝে নেবে টিচার কখন ঢুকছে কখন বের হয়েছে। তারপরে সেই ওয়াচগুলো অ্যালার্ম দিতে পারবে যে স্যার আপনার 10 মিনিট সময় আছে, মানে অ্যালার্ম দেবে একটা, প্রত্যেকটা ক্লাসের আগে অ্যালার্ম দেবে। সে এই যে আমি ইন্টারনাল এক্সিস্টেন্স সলিউশন গুলা নিয়ে রিসার্চ করে একটা ইম্প্যাক্টফুল সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি। মানুষ কয়টা বাজে সেটা দেখার জন্য ঘড়ি কিনবে না, কারণ সেটা দেখার জন্য তার কাছে অজস্র অপশন আছে। কিন্তু এই যে ইউনিকনেসটা কেন লাগবে, কেন ওয়াই শুড আই বাই ইউর ওয়াচ, আই হ্যাভ অলরেডি 3 অপশনস। তখন আমি বলবো যে এটা আছে ওইটা আছে সেটা করতে পারবা, সো আপনাকে কিনতে হবে এটা। ওটাই হচ্ছে মোটিভেশন বিহাইন্ড দ্য টপিক। না বলো, কোশ্চেনটা বলো। স্যার আপনি ওয়াচের এক্সাম্পল দিলেন, আবার এর আগে একটা সাইকেলের এক্সাম্পল দিয়েছিলেন যে একজন পায়ে চালিত বাইসাইকেল, ওইটাই মোটর ইউজ করলো। এখন আমি ওইটা ডিফারেন্ট ওয়েতে করলাম, কিন্তু তার যে মোটিভেশন আমার মোটিভেশন তো সেম হয়ে গেল। নো, অফকোর্স নট, অফকোর্স নট। দেখো তুমি যদি একজন মানুষকে হেল্প করো, হ্যাঁ, ধরো একজন মানুষকে তুমি দাঁড় করে দিলা ঘরের মধ্যে যে আমার ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে তুমি হচ্ছে আমারে নোটিফাই করবা, এবং আমার ক্লাসের মধ্যে আমি কখন ঢুকতেছি কখন বের হইতেছি নোট ডাউন করবা, তাহলে তো আরো সহজ, আমার কোনো খরচ নেই। ঘড়িতে তো খরচ আছে, মেনটেনের কস্ট আছে, কিন্তু দেখো ঘড়িতে একবারই কস্ট, কাজ তো দুইটাই সেম, মোটিভেশন তো দুইটাই সেম। তাহলে কস্ট চলে আসবে। যাকে তুমি দাঁড় করে রাখছো মানুষকে, ওরে প্রত্যেক মাসে স্যালারি দিতে হবে, এবং প্রত্যেকের ডোরে ডোরে একজন একজন করে মানুষ থাকবে। তাহলে ইনিশিয়ালি দেখে মনে হবে যে ওইটা কম খরচ, বাট এট দ্য এন্ড অফ দ্য জি মান্থ স্যার, অর এট বুঝতে দ্য এন্ড অফ পারছি। দ্য ইয়ার ওটা চলে আসবে জন্য। তো কস্ট খুঁজবা, টাইম খুঁজবা, নিউ টেকনোলজি খুঁজবা, কিছু না কোনো কোনো না কোনো দিকে তো ইউনিকনেস আসবেই, মাস্ট। ওকে। আর রিসার্চ স্কোপ বলে ফেলছি, দেখো পরের টপিকটা ছিল রিসার্চ স্কোপ। তার মানে কি, you are not able to identify what you found as a research gap is suitable for your research or not, then you should get help from your supervisor first. তুমি তোমার গ্যাপটা নিয়ে কথা বলো এবং স্কোপ করো। এখানে যেমন লিখছে দেখো, ডিফাইন দ্য বাউন্ডারিজ অফ এ স্টাডি, আউটলাইনিং হোয়াট উইল অ্যান্ড ওয়ন্ট বি কভার্ড। It might be benchmark that you apply to validate your proposed algorithm. এমনও হতে পারে যে মনে করো তোমরা এমন একটা সুন্দর গ্যাপ বের করছো যেটা সম্পূর্ণটুকু প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কমপ্লিট করলে পরে খুব সুন্দর একটা রিসার্চ হবে, বাট ইউ আর বাউন্ড টু ডু সো উইদিন আ লিমিটেড টাইম। এই জন্য তুমি একটা প্রায়োরিটি তৈরি করলাম যে স্যার এই 5টা করতে পারলে খুবই ভালো হতো, বাট অ্যাটলিস্ট এই 3টা করবো, কারণ আমার সাথে সময় কম, এবং সময় যদি পাই তাহলে আমি আরো একটা করতে পারি। সো এই ডিসিশনটা নেওয়ার জন্য তোমরা একটু বেঞ্চমার্কিং করতে পারো। বেঞ্চমার্কিং বুঝো? নো স্যার। ধরো অনেকগুলো রেজাল্ট, একই সলিউশনের অনেকগুলো রেজাল্ট, একই প্রবলেমের অনেকগুলো রেজাল্ট নিয়ে তোমরা বেঞ্চমার্কিং করতেছো, এবং কোন কোন রেজাল্ট পাইতে কোন কোন টেকনোলজি ইউজ করা হয়েছে, কোন কোন অ্যালগরিদম ইউজ করা হয়েছে, কি কি কম্প্রোমাইজ করতে হয়েছে। একই সঙ্গে একই মডেল সব কমপ্লিট করে দেবে এটা তো সম্ভব না। আমরা আমরা যখন কোনো ইলেকট্রিক একটা যন্ত্রই কিনতে যাই, এখন যতগুলো ইলেকট্রিক যন্ত্র আছে সবগুলোতে এআই চলে আসছে অলরেডি, কিন্তু প্রত্যেকটা ইলেকট্রিক যন্ত্র কিনতে গেলে ধরো কাজটা একই করে, কিন্তু কোনোটা হয়তো একটু কুইকলি করে, কোনোটা একটু টাকা কম লাগে, কোনোটা ইলেকট্রিসিটি বিল কম লাগে, কোনোটা রিলায়েবল বেশি, কয়েকটা ইলেকট্রনিক্সের 10 বছর চলে, কয়েকটা 20 বছর চলে। এই যে বেঞ্চমার্কিং, তোমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। মনে করো আমি দেশে আসছি 2 বছরের জন্য সাপোজ, তাহলে আমার ওয়াশিং মেশিন 10 বছরের গ্যারান্টি নিয়ে তো লাভ নেই, 2 বছর পর তুমি ফেলাই দেবো এটা। তো তোমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা তুমি বেঞ্চমার্কিং করে ওই রেজাল্ট গুলো, এক্সিস্টিং রেজাল্ট গুলো নিয়ে বুঝতে পারবা যে এটা এটা এটুকু হচ্ছে আমার লিমিট, আমি এই লিমিটের মধ্যে কাজ করব। ওকে। আমি একটা রিসেন্টলি একটা রিসার্চ করেছি, সেটার এক্সাম্পল দিই।
এই যে আমি কাজ করলাম, কাজ করার পরে আমি হচ্ছে তোমার প্রেডিকশন করতেছি, একটা গাড়ির ইঞ্জিনের প্রেডিকশন করতেছি যে ইঞ্জিনটা কবে মারা যাবে। তো এই প্রেডিকশন করার জন্য আমি বললাম যে 80% অ্যাকুরেসি দিতে পারবো, বাট খরচ হবে 1,00,000 টাকা। আর যদি 78% অ্যাকুরেসি নেন তাহলে খরচ হবে মাত্র 50,000 টাকা। তো দুইটা কোম্পানি দুইটা চুজ করছে। একটা কোম্পানি বলছে যে আমি 1,00,000-এ দিচ্ছি, কোনো সমস্যা নেই, আমার 80% অ্যাকুরেসি দরকার। আর একটা কোম্পানি বলছে মাত্র 78%, মানে মাত্র 2% কম হইতেছে, এর জন্য আমার 50,000 টাকা কমতেছে। ঠিক আছে, আমি 78ই নিব, কারণ ওর কাছে টাকাটা বড়। আর ওই কোম্পানিটা জাপানিজ কোম্পানি। তুমি যদি এখন 80%-এর জায়গায় 80.5% নিয়ে আরো 1,00,000 টাকা চাও, ও তাও তোমাকে সেটা দেবে। সো ইট ডিপেন্ডস অন ইয়োর স্কোপ, তোমার অ্যাবিলিটি, তোমার লিমিটেশনের উপর নির্ভর করতেছে যে তুমি কোনটা চাচ্ছ। এটা বেঞ্চমার্কিং করে বের করবা। কারোর জন্য 50,000 টাকা বড়, কারোর জন্য যে 1% অ্যাকুরেসি বাড়ছে ওটা বড়। আচ্ছা, আর কি আছে? মেথোডোলজি, রেফারেন্স। মেথোডটা শেষ করি, হ্যাঁ, তারপর কোশ্চেন আনসারে যাই। 15 মিনিটের কথা বলে 30 মিনিট পার করে দিলাম, হলো কিছু? আচ্ছা দেখো, প্রোভাইড এ ওয়ার্কফ্লো ডায়াগ্রাম অফ দ্য হোল স্টাডি ফ্রম স্টার্ট টু এন্ড। ওয়ার্কফ্লো দেখুন, এখন দেখো তোমাদের রিসার্চ গ্যাপ পেয়ে গেছো, প্রবলেম অফ স্টেটমেন্ট ডিভাইড করে ফেলছো। এখন মোটামুটি তোমরা জানো যে কাজগুলা কি, স্টেপস বাই কি। সেই স্টেপস থেকে সুপারভাইজারের সঙ্গে কথা বলে বা নিজেই ডিসাইড করে স্কোপও করে ফেলছো যে আমি 6টা বা 7টা আমার আছে ওয়ার্কফ্লো, এর মধ্যে আমি হয়তো প্রথম 5টা প্রায়োরিটি দিলাম, লাস্টেরটা হয়তো করতে পারবো না সময়ের অভাবে, বা সময় পাইলে করবো। মোটামুটি এখন সব আইডিয়া হয়ে গেছে, এখন তুমি ওয়ার্কফ্লো তৈরি করো যে কোনটার পরে কোনটা, মানে ফ্লোটা কোনটা পরে কোনটা, কার উপর কে ডিপেন্ডেন্ট, কিভাবে আগাবা, এটা করে ফেলতে পারো। অ্যান্ড অলসো উইথ টাইম চার্ট। ওয়ার্কফ্লোর সঙ্গে তোমরা পাশাপাশি একটা টাইমও অ্যাজিউম করতে পারো যে আমার এটা করতে 1 মাস লাগবে, এটা করতে 2 মাস লাগবে, এটা করতে 2 সপ্তাহ লাগবে। সেরকম একটা চার্ট তোমরা তৈরি করে ফেলতে পারো এবং সেটা ডায়াগ্রাম আকারে দেখাতে পারো। হ্যাঁ, এবার বলো ওভারঅল এই যে চারটা চারটা না বললাম আমি, রিসার্চ গ্যাপ, প্রবলেম স্টেটমেন্ট, অবজেক্টিভ, রিসার্চ স্কোপ এবং মেথোডোলজি, এই চারটা নিয়ে কোনো কনফিউশন অথবা কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন নাই? ওয়াও, তাহলে তো শেষ। মাহবুব, আপনি কি অ্যাটেন্ডেন্স গুলো নিছেন? জি স্যার, নেওয়া হয়েছে, গুগল ফর্মে নিচ্ছি। আচ্ছা, আমরা কতক্ষণ ক্লাস কন্টিনিউ করলাম? আমরা হচ্ছে 36 মিনিট 26 সেকেন্ড হয়েছে। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমার ফর্মাল প্রেজেন্টেশন দেওয়ার ইচ্ছা ছিল, হয়তো সেটা 45 মিনিট লাগতো, এর বেশি লাগতো না। কিন্তু বর্তমান সিচুয়েশনে যেরকম অবস্থা, এবং তোমরা জানি না বুঝছো কতটুকু, বুঝছো নাকি কিছু কি বললাম? জি স্যার। কে না বললো কে? স্যার, আমার কোশ্চেন ছিল একটা। এমনিতে স্যার আপনি যা বলেছেন স্যার বুঝতে পেরেছি। তো স্যার বিষয় হচ্ছে যে আমরা তো হচ্ছে প্রপোজাল সাবমিট করে দিয়েছি আরো কয়েকদিন আগে, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে দিয়েছি। তো স্যার বিশেষ করে আর কি আমি স্যার প্রপোজাল সাবমিট করার পর স্যার এখন আর কি শুরু করিনি রিসার্চ। তো স্যার হচ্ছে প্রথম দিকে স্যার মানে ইনিশিয়ালি স্যার হচ্ছে আমি কিভাবে শুরু করতে পারি, আমার যে টপিকটা আমি যে সিলেক্ট করেছি সেটা স্যার আমি কিভাবে শুরু করতে পারি ফার্স্টের দিক থেকে? এটা তুমি যত পড়বা তত ভালো। আমি আমি বলবো, তোমার তোমার টিচার যদি তোমাকে বলে যে 20টা পেপার পড়ো, I think you should start right away, and at least you should read minimum 50% more. মানে সে 20টা বলে তোমার 30টা পড়া উচিত। তুমি মনে করো যে তুমি ধরো স- 7টে নদী পার হবা, তুমি জানো তুমি সাঁতার, মানে তুমি জানো যে তুমি সাঁতার জানো, বাট দ্যাটস নট এনাফ ইনফরমেশন। কত দূর যাবা, কি কি ইকুইপমেন্টস নিবা, তুমি যত পড়বা যত ইনফরমেশন থাকবে তুমি তত প্রিপেয়ার্ড হবা। এখন নদীর মাঝখানে গিয়ে যদি তোমার মনে হয় যে না আমি তো টায়ার্ড হয়ে গেছি, তাহলে তো হলো না। নদীর মাঝখানে তুমি এই পারে আসতে তোমার যত কষ্ট হবে, ওই পারে যেতে ততই কষ্ট হবে, তখন তো ডুববা তুমি 100%। সো তোমার যত পড়বা শুরুতে যত ইনফরমেশন থাকবে তত তোমার প্ল্যানিংটা খুব ভালো হবে। এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, তোমার কাছে যেই সুপারভাইজারই আসুক তারাই তোমাকে এটা 100% বলবে যে তুমি শুরু থেকেই সব প্রিপারেশনে আগাইতে পারবা না।
দেখা গেল 1 মাস কাজ করার পরে তুমি বুঝবে কি আমার আরেকটু চেঞ্জ করার দরকার। মানে শুরুতে যে প্ল্যান নিয়ে গেছি একটু পরে চেঞ্জ হবে। বাট 1 মাস পরে গিয়ে তো চেঞ্জ হবে। তো আমি 1 মাস পরেই চিন্তা করব না। তুমি ১ম ১ টা মাস তো কাজ করি। এজন্য স্টেপ ছোট, ছোট নিবা। ১ম এ খুব বেশি পড়বা। এট লিস্ট যে পেপারগুলো স্যার দিবে বা তুমি যে পেপারগুলো পাবা তার ৩ টা জিনিস করে পড়বা। অ্যাবস্ট্রাক্ট পড়বা, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়বা আর লাস্টে গিয়ে কনক্লুশন পড়বা। এগুলা পড়লে তুমি বুঝতে পারবা যে ওই পার্টিকুলার ডকুমেন্টটা তোমাকে হেল্প করতেছে নাকি তোমাকে আরো জটিল করে দিতেছে। এই ৩ টা জিনিস পড়ার পর যদি মনে করো যে না তুমি বুঝতেছো তখন পেপারের ভিতরে ঢুকবা। এইভাবে আগাও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর এবং স্যার হচ্ছে কখনো তাহলে অ্যাট লিস্ট হচ্ছে তাহলে 20 থেকে 30টা হচ্ছে স্যার পেপার পড়তে হবে, তাই তো? না, I'm just saying that. Okay, I'm just saying that. আচ্ছা, আচ্ছা। If you start to read a review paper, একটা রিভিউ পেপার ধরো ৫-৬টা ডকুমেন্টের সমান, ৫-৬টা নর্মাল আর্টিকেলের সমান। আবার রিভিউ পেপার পড়তে গেলে মাঝখানে হারায় যাবা। সো ডিপেন্ড করে যে তোমার মানে তুমি টার্গেট করতেছো কি, তোমার সুপারভাইজার কি প্ল্যান করতেছে। আমি জাস্ট বললাম কারোর জন্য 50টাও এনাফ না, কারোর জন্য 20টাও এনাফ। তার মানে আবার এই বলে দিও না 20টাই, তাহলে 90 জন আছে সবাই 20টা করে পড়া শুরু করবে। যার জি, যে কটা ইচ্ছা পড়বে, বাট যতটুকু পারো পড়বা, হ্যাঁ। এবং ধরো এমন হয় না যে পড়তে পড়তে বিরক্ত লাগে, একটু ঘুরবা, একটু অন্য পেপার পড়ে আসবা, কিন্তু পড়বা, টিউটোরিয়াল দেখবা। তোমাদের যে আমি 100% শিওর এই 90টা রিসার্চের মধ্যে মিনিমাম 80টা রিসার্চ আছে যা অলরেডি ডান বা কোনো না কোনো ওয়েতে সিমিলারিটি পাবা তুমি, টেকনিকগুলো সিমিলারিটি পাবা, সেগুলো পড়বা, পড়ে খুব বেশি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবা। এরপরে কখনোই প্ল্যান করবা না যে আজ থেকে 4 মাস পরে কি হবে, কখনোই এটা প্ল্যান করবা না। তুমি ফাইনাল আউটপুটটা ফিক্সড করবা, করার পরে এই 1 সপ্তাহে আমি কি করব, এই তারপরে 2 সপ্তাহে আমার কি করা উচিত, এই ডেডলাইন মিস করা যাবে না। এটা তুমি নিজে প্ল্যান করবা এবং তোমার সুপারভাইজারকে দেখাবা যে স্যার আমি এটা প্ল্যান করছি। সুপারভাইজার তখন বলবে এটা একটু ফাস্ট করো, এটা তার একটু সময় নাও, খুশি হবে সুপারভাইজার। ওকে, তো ছোট ওকে। ছোট প্ল্যান করবা এবং সে ডেডলাইন মিস করা যাবে না। তুমি মনে করবে যে একটা ডেডলাইন যদি আমার মিস হয়, 1 সপ্তাহের কাজে 2 সপ্তাহ ধরে করি, তাহলে ওভারঅল ফাইনাল প্রজেক্টের উপর 1 সপ্তাহ আমার বাইরে গেল। এনি মোর কোশ্চেন্স? স্যার আমার একটা কোশ্চেন ছিল। দেখা বলো। যাচ্ছে যে ফাইনাল আউটপুটের পর দেখা গেল যে সেম রিলেভেন্ট কাজ আরেকটা পাবলিশ হয়ে গেল, তখন আমাদের কি করার স্যার? পাবলিকেশনের চিন্তা করার দরকার নেই। পাবলিকেশন নিয়ে তোমাদের চিন্তা আমার মনে হয় না এখন করা উচিত। তোমারে যদি আমি এমন কোনো কাজ দিই যেটা আজ থেকে 20 বছর আগে হয়ে গেছে, যে তুমি এই কাজটা করো, তুমি জানো না যে 20 বছর আগে হয়ে গেছে, তুমি কমপ্লিটলি কাজ করে 7-8 পেজের একটা আর্টিকেলও লিখে ফেলছো এবং আমি আর্টিকেল পড়েই বুঝলাম যে এটা আসলে ইটস অলমোস্ট রেডি টু পাবলিশ। তখন যদি তোমারে বলে এটা তো অলরেডি পাবলিশ হয়ে গেছে, তারপর তোমার মন খারাপ করার কিছু নেই। কিন্তু তোমার সুপারভাইজার যদি তোমাকে বলে ইটস রেডি টু পাবলিশ, দ্যাট মিনস ইউ আর রেডি টু রাইট এ সায়েন্টিফিক পেপার। তুমি এখানে আসলে পাবলিশ করার জন্য আসেনি, তুমি শিখতে আসছো। এই জিনিসটা যদি শিখে ফেলো কিভাবে আমার গ্যাপ বের করতে হয়, কিভাবে প্রবলেম স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে হয়, কিভাবে আমার স্কোপ ডিফাইন করতে হয়, তারপর আমার মোটিভেশন এবং অবজেক্টিভ দিয়ে কিভাবে জিনিসটা আমার দাঁড় করাতে হয়, এই সবগুলো স্টেপ যদি তুমি কমপ্লিট করে ফেলো, এরপর যদি তুমি বেঞ্চমার্কিং করে নিজের রেজাল্টটা একটু কম্পেয়ার করতে পারো, দেন ডান, দেন ইউ আর রেডি। দ্যাট শুড বি ইউর অ্যাচিভমেন্ট। যদি আইডেন্টিফাই করতে পারো যে এক্সিস্টিং কাজ নেই, তুমি পাবলিশ করে দাও। যদি আইডেন্টিফাই করতে পারো যে এটা অলরেডি হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, যা শেখার তা শিখে ফেলছো। এটা তো মাত্র তো লার্ন করতেছো, এটা ট্রেনিং এর মতো। সো ডোন্ট ওয়ারি। এই আজকের লেকচার সংক্রান্ত অন্য কোনো কোশ্চেন নাই? তাহলে কি শেষ করে দিব? আচ্ছা, আজকের লেকচারের রেসপন্সিবিলিটি আমি নিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের আসলে 1 ঘন্টার একটা প্ল্যান্ড প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল, সেটা হয়নি। আমার রুম হচ্ছে 608। যদি তোমার সুপারভাইজারের কোনো সমস্যা না থাকে, ইউ আর ওয়েলকাম টু ডিসকাস দিস টপিকস উইথ মি। 608-এ আসতে পারো, আমার কাউন্সিলিং আমার দেখে 608-এ এসে এগুলো নিয়ে আরো বিস্তারিত যদি জানতে চাও, জেনারেল কোশ্চেন বা জেনারেল ইনফরমেশন আমি দিতে পারবো। ওকে, আর স্পেসিফিক তোমার প্রজেক্ট সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে ইউ শুড ডিসকাস দ্যাট উইথ ইউর সুপারভাইজার, বাট স্টিল
if I have time, I will give you some ideas. Okay. স্যার আপনার কাউন্সেলিং আওয়ার স্যার হচ্ছে কোন কোন দিন থাকে? 608 দরজায় লেখা আছে for this semester, and that will be updated very soon. ওকে স্যার। একটা প্রশ্ন ছিল স্যার, যদি কি? একটা প্রশ্ন ছিল স্যার। Sure, বলো। এটাই স্যার লাস্ট কোশ্চেন, এরপর আমি খাইতে যাব। জি স্যার, বলো। স্যার প্রশ্নটা ছিল যেমন এই রিসার্চের ক্ষেত্রে আমরা সবসময় কোনো কিছুর একটা পজিটিভ ফাইন্ডিং খোঁজার চেষ্টা করি যে দিস ইজ বেটার দেন দিস, এরকম। এখন যদি স্যার এখন যদি ব্যাপারটা কি এরকম করা যাবে যে আচ্ছা এই কাজের জন্য এই মডেলটা ভালো, এন্ড ধরেন স্যার আমি কাজটা এমন ভাবে করলাম যে এই কাজের জন্য এই মডেলটা কোনোভাবেই ভালো না, দিস শুডেন্ট বি ইউজড। তো ক্ষেত্রে কি স্যার মানে এটাও কি একটা স্যার এই গ্যাপ বা একটা প্রবলেম স্টেটমেন্টের মতো করা যায়? শোনো, এটা করতে গেলে তোমার এনাফ প্রুফ এবং ডাটা থাকতে হবে। কারণ তুমি যে কাজের লিমিটেশন তৈরি করতেছো, কোন একটা ধরো ডোমেইনের, পার্টিকুলার একটা ডোমেইনের লিমিটেশন তৈরি করতেছো, দ্যাট মিনস ইউ আর অ্যাবাউট টু মেক এ স্টেটমেন্ট যেটা এটার জন্য ভালো না। তার জন্য এনাফ এভিডেন্স থাকতে হবে। ওয়াই? বিকজ তুমি যে কাজগুলো পড়ছো তারা অলরেডি স্ট্যাবলিশড সায়েন্টিস্ট। সো এটা বলার আগে তোমার যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে ওই যে লিটারেচার রিভিউ করতে হবে এবং বেঞ্চমার্ক করতে হবে। তারপরে তুমি বলতে পারবে এটা ভালো না। হ্যাঁ, তবে এতটুকু বলতে পারো যে আউটপুট ইম্প্যাক্ট ফ্যাক্টর এটা নিয়ে কথা বলতে পারো, যে ভিতরে কিভাবে কি হইতেছে আই এম নট শিওর, বাট তুমি যে সলিউশন জাপানের জন্য করছো সেটা বাংলাদেশের জন্য হবে না। তুমি এই যে ফার্ম গেটে ওখানে যাও, অটোমেশন একটা দাও, ভেঙে চোরে অস্থির করে ফেলবে। একবার যদি পুলিশ না থাকে কোনো কাজ হবে না। So the output impact based on the local situation, you can make a statement. You do not need to have any proof from any scientist because you are already observing that every day. কিন্তু ভিতরের অ্যালগোরিদম দিয়ে এই কাজটা করা সহজ হবে কি হবে না, এটার জন্য বেঞ্চমার্ক দরকার, এবং সেটা কিভাবে করতে হয় তোমার সুপারভাইজার অবশ্যই জানে। ইফ আই হ্যাড টাইম আমি বলতে পারতাম হয়তো, বাট যদি আইডেন্টিফাই করতে পারো, অফকোর্স দ্যাট উইল বি a gap, and that could be a list of problem statements also. জি স্যার, ধন্যবাদ। সো বেস্ট অফ লাক, অ্যান্ড ব্যাপারটা খুবই ইজি। আমি একটা ক্যাপ করতে পারি টাইটেল পেজ উইথ ইওর নেম অ্যান্ড ইওর সুপারভাইজার্স নেম, আউটলাইন যেগুলো পরবর্তী থাকবে, টেবিল অফ কন্টেন্টের মতো। দেন লিটারেচার রিভিউ করো, ব্যাকগ্রাউন্ডগুলো একটু পড়াশোনা করো এবং রেফারেন্সগুলো কালেক্ট করো, এবং রেফারেন্সগুলো ওল্ড টু রিসেন্ট লিস্ট আউট করো। রিসার্চ গ্যাপ তৈরি করার জন্য বই পড়ো, আর্টিকেলগুলো পড়ো, এবং সেই রিসার্চ গ্যাপগুলো থেকে স্পেসিফিক কি কি কাজ করবা সেটা প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী ডিফাইন করো। অবজেক্টিভ অ্যাটলিস্ট 2টা কন্ট্রিবিউশন দাও, এবং তাদের মধ্যে স্পেসিফিকলি বলো যে তোমার কন্ট্রিবিউশন কোনটা। এমনও হতে পারে যে তুমি যেটা ক্লেম করছো সেটা আসলে তোমার কন্ট্রিবিউশন না, সো তুমি স্পেসিফিকলি বলবা যে এটা এক্সিস্টিং হলেও এতটুকু হচ্ছে আমার কন্ট্রিবিউশন। ওকে, দেন তুমি রিসার্চ স্কোপ লিমিটেশন তৈরি করো, সেটা আউটলাইন হোয়াট উইল অ্যান্ড ওয়ন্ট বি ডান, সেটা তুমি তোমার সুপারভাইজার কাছ থেকে হেল্প নিতে পারো। তারপরে তুমি হচ্ছে মেথোডোলজি দাও এখানে। হ্যাঁ, ওয়ার্কফ্লো ডায়াগ্রাম সম্পর্কে যদি কোনো এক্সাম্পল চাও তোমরা এটা গুগল করতে পারো, তাহলে ওয়ার্কফ্লো ডায়াগ্রামে এক্সাম্পল দেখাই দেবে। আমার সুযোগ থাকলে আমি আজকে দেখাই দিতাম। বাট ওয়ার্কফ্লো মানে কি, এই ওয়ার্কের কাজটা ফ্লো কিভাবে করবে, কোথায় কোনটাতে যাবে, তোমার কাছে একটা কাজের ডিফারেন্ট ধাপ থাকলে পরে তুমি সেটা এখানে উল্লেখ করে দিতে পারো। ব্যাস, তারপর রেফারেন্স, এতটুকুই, as simple as it is. Don't worry, it will be fun. I'm pretty sure you will have a bunch of very brilliant teachers who will supervise you. Okay, best of luck, good luck, and have a very nice night. আমি এখন গেলাম, খিদে লাগছে অনেক। ওকে, সো মাহবুব, অ্যাটেন্ডেন্সটা কি শেয়ার করব? মাহবুব আপনি কি আছেন? জি স্যার। তোমরা কি সবাই মাহবুবকে চিনো? জি স্যার। জি স্যার। অ্যাট লিস্ট যে ভিডিও রেকর্ড করতেছো সে মাহবুব স্যারের কাছে রেকর্ডটা নিজ দায়িত্বে পৌঁছায় দাও। মাহবুব আপনি তাহলে অ্যাটেন্ডেন্স এবং এই ভিডিও রেকর্ডটা নিয়ে আপনি আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, অথবা মুস্তারি ম্যামকে পাঠিয়ে দেবেন আমার রেফারেন্স। পারবেন না এটা? একটু কষ্ট করেন। হ্যাঁ, জি স্যার, জি স্যার। আমি একটু ট্রাভেল করতেছি তো একটু কষ্ট করেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
যে এখানে কি কেউ রেকর্ড করছো? আচ্ছা, কেউ রেকর্ড করলে কাইন্ডলি একটু ইনবক্স করো।